মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু আবিষ্কার হয় যা আমাদের অতীতের সব জানা গল্পকে নতুন করে ভাবতে বাধ্য করে। আজ আমরা ঠিক তেমনই এক প্রাচীন রহস্যের দরজা খুলতে চলেছি। এমন এক জনপদের কথা বলবো যা ইতিহাসের প্রতিষ্ঠিত ধারণাকেই চ্যালেঞ্জ জানায়। ভাবুন তো একবার, কি হতো যদি সভ্যতার শুরুটা রাজাদের হাতে না হয়ে মায়েদের হাত ধরে হতো? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। চলুন সময়কে পিছিয়ে নিয়ে যাই প্রায় ৯,০০০ বছর পেছনে, তুরস্কের আনাতোলিয়ার সমভূমিতে জেগে ওঠা এক আশ্চর্য শহরের দিকে, যার নাম চাতালহরুক। এটা কিন্তু এমন এক সময়ের কথা যখন মানুষ সবে শিকারী জীবন ছেড়ে একসাথে থাকতে শিখছে, মানে স্থায়ী বসতি করছে। আর ঠিক এই যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী ছিল চাতালহরুক। ভাবতে অবাক লাগে, এই শহরটা প্রায় ১,০০০ বছর ধরে টিকেছিল। এর জনসংখ্যা যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন এখানে প্রায় ৮,০০০ মানুষ বাস করত। ৮,০০০ সেই সময়ের হিসেবে এটা একটা বিশাল ব্যাপার। বলা যেতে পারে এটা ছিল পৃথিবীর প্রথম শহরগুলোর মধ্যে অন্যতম, একটা জমজমাট ঘনবসতিপূর্ণ জায়গা। চাতালহুয়েকের জীবনযাত্রা কিন্তু আমাদের আজকের ধারণা থেকে একেবারেই আলাদা। ওদের বাড়িগুলো ছিল মৌচাকের মতো, একটা আরেকটার সাথে লাগানো। কোনো রাস্তাঘাট ছিল না, ভাবা যায়। মানুষ বাড়ির ছাদ দিয়ে হেঁটে বেড়াত আর মই বেয়ে নিজেদের ঘরে ঢুকত। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? তারা তাদের প্রিয়জনদের মৃত্যুর পর ঘরের মেঝের নিচেই কবর দিত। এই অদ্ভুত শহরটা নিয়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিতর্ক চলেছে দশকের পর দশক, প্রায় ৬০ বছরেরও বেশি সময় ধরে। মূল প্রশ্নটা ছিল, এদের সমাজ ব্যবস্থাটা ঠিক কেমন ছিল? আসল রহস্যটা আসলে কোথায় লুকিয়েছিল? তো ৬০-এর দশকে প্রত্নতাত্ত্বিক জেমস মেলার্ড যখন প্রথমবার এখানে খনন কাজ শুরু করেন, তিনি অসংখ্য স্থূলকায় নারীর মূর্তি খুঁজে পান। আর এই মূর্তিগুলো দেখেই তার মনে হয়েছিল চাতালহুয়ুক আসলে একটা মাতৃতান্ত্রিক সমাজ, যেখানে হয়তো এক সর্বশক্তিমান মাতৃদেবীর পুজো করা হতো। কিন্তু এই মাতৃদেবীর তত্ত্বটা সবাই ঠিক মেনে নিতে পারেনি। অনেক বছর পর, মানে ৯০-এর দশকে, ইয়ান হডারের নেতৃত্বে এক নতুন দল গবেষণা শুরু করে। তাদের ধারণা ছিল একেবারে অন্যরকম। তারা বললেন চাতালহুয়ুক আসলে একটা সমাতাপাতি সমাজ ছিল, যেখানে নারী পুরুষের মধ্যে ক্ষমতার কোনো ভেদাভেদ ছিল না। হডারের দলের যুক্তিটাও বেশ শক্ত ছিল। তারা দেখিয়েছিল যে কবর দেওয়ার রীতি বা খাবারের অভ্যাসের মতো বিষয়ে নারী আর পুরুষের মধ্যে তেমন কোনো পার্থক্য পাওয়া যায়নি। ফলে ওই মাতৃদেবীর তত্ত্বটা একটা আকর্ষণীয় ধারণা হয়ে থেকে গেল, কিন্তু প্রমাণিত হলো না। আর এভাবেই বিতর্কটা বছরের পর বছর ধরে চলতেই থাক। যে ধাঁধার সমাধান প্রত্নতত্ত্ব দশকের পর দশক ধরে করতে পারছিল না, তার সমাধান এলো একবিংশ শতাব্দীর বিজ্ঞানের হাত ধরে। আর উত্তরটা কিন্তু কোনো মূর্তি বা দেয়ালের ছবিতে ছিল না, সেটা লুকিয়েছিল মাটির নিচে চাপা পড়া মানুষের হাড়ের ভেতরে। অবশেষে গবেষকরা এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তারা ওই ঘরের মেঝের নিচে কবর দেওয়া প্রাচীন কঙ্কালগুলো থেকে ডিএনএ সংগ্রহ করা শুরু করলেন। আর এই জেনেটিক তথ্যই ছিল সেই চাবিকাঠি, যা চাতালহুয়ুকের আসল সামাজিক রহস্যটা উন্মোচন করতে যাচ্ছিল। অবশ্য কাজটা মোটেও সহজ ছিল না। ভাবুন, হাজার হাজার বছরের পুরনো হাড় থেকে ডিএনএ বের করা। বিজ্ঞানীরা খুব সাবধানে সেই ডিএনএ নিষ্কাশন করেন। তারপর সেটা বিশ্লেষণ করে তারা বের করতে শুরু করেন কে কার আত্মীয়, মানে মা, সন্তান, ভাই বোন, এই সম্পর্কগুলো। মোট ১৩১ জন ব্যক্তির ডিএনএ পরীক্ষা করা হয়। আর এই বিশাল পরিমাণ তথ্যই বহু পুরনো এই বিতর্কের অবসান ঘটায়। এই ডেটাসেটটা বিজ্ঞানীদের সামনে চাতালহুয়ুকের পরিবার আর সমাজ ব্যবস্থার এক অভাবনীয় ছবি তুলে ধরে। আর ডিএনএ বিশ্লেষণ থেকে যা বেরিয়ে এলো তা ছিল এক কথায় বিস্ময়কর। এটা চাতালহুয়ুক নিয়ে এতদিনের সব ধারণাকে একেবারে ওলটপালট করে দিল। এই আবিষ্কারটা বুঝতে হলে আমাদের একটা টার্ম জানতে হবে, সেটা হলো ম্যাট্রিলোকালিটি বা মাতৃবাসস্থান। এর মানে কি? মানে হলো এটা এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে বিয়ের পর মেয়েরা বাবার বাড়ি ছেড়ে যায় না, বরং নিজের মায়ের বাড়িতেই থেকে যায়, আর ছেলেরা বিয়ের পর স্ত্রীর পরিবারে এসে যোগ দেয়। ডিএনএ ডেটা একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিল যে চাতালহুয়ুকে ঠিক এই মাতৃবাসস্থান প্রথাই চালু ছিল। প্রায় ৭০ থেকে ১০০% ক্ষেত্রে মেয়েরা তাদের মায়ের বাড়িতেই থেকে যেত প্রজন্মের পর প্রজন্ম ধরে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হল বংশ পরিচয় এবং সম্ভবত সম্পত্তিও মায়ের দিক থেকেই আসত।
আর সমাজের নারীদের এই গুরুত্বপূর্ণ অবস্থানের আরও একটা জোরালো প্রমাণ পাওয়া গেল শিশুদের কবর থেকে। জেনেটিক অ্যানালিসিস করে দেখা গেল যে মেয়ে শিশুদের কবরে ছেলে শিশুদের চেয়ে প্রায় 5 গুণ বেশি উপহার সামগ্রী দেওয়া হতো। এটা কিন্তু খুব স্পষ্ট একটা ইঙ্গিত যে ছোটবেলা থেকেই মেয়েদের একটা বিশেষ মর্যাদা দেওয়া হতো। কিন্তু তার মানে এই নয় যে চাতালহুয়েকের সমাজটা হাজার বছর ধরে একই রকম ছিল। না, মোটেই তা নয়। এই দীর্ঘ সময়ে তাদের সমাজেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। প্রত্নতাত্ত্বিকরা চাতালোকের প্রায় 1000 বছরের ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, যা শুরু হয়েছিল প্রায় 7100 খ্রিস্টপূর্বাব্দে। আর প্রতিটি পর্যায়েই তাদের সমাজে কিছু ধীর কিন্তু স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা গেছে। যেমন ধরুন, প্রথম দিকে একটা বাড়িতে যাদের কবর দেয়া হতো তারা প্রায় সবাই ছিল রক্তের সম্পর্কের আত্মীয়, মানে বাবা, মা, ছেলে, মেয়ে। কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে শেষের দিকে, দেখা গেল একই বাড়িতে এমন মানুষদেরও কবর দেওয়া হয়েছে যাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। এটা হয়তো দত্তক নেওয়া বা পালক রাখার মতো কোনো প্রথার দিকেই ইঙ্গিত করে। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এত সব পরিবর্তনের পরেও একটা জিনিস কিন্তু একদম স্থির ছিল, আর সেটা হলো মাতৃবংশের কেন্দ্রীয় ভূমিকা। নারীরাই ছিলেন সমাজের মূল স্তম্ভ, যারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গোটা সম্প্রদায়কে এক সুতোয় বেঁধে রেখেছিলেন। তাহলে দেখুন, চাতালহুয়ুকের এই আবিষ্কারটা শুধু একটা পুরনো শহরের গল্প নয়, এটা আসলে মানব সভ্যতার বিকাশ নিয়ে আমাদের এতদিনের ধ্যানধারণাকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। আমরা তো সাধারণত এটাই ধরে নিই যে মানুষ যখন চাষাবাদ শিখল তখন থেকেই সমাজ পুরুষকেন্দ্রিক বা পিতৃতান্ত্রিক হয়ে গেল। কিন্তু চাতালহুয়ুক দেখিয়ে দিচ্ছে যে ওটাই একমাত্র পথ ছিল না। ওদের এই নারীকেন্দ্রিক মডেলটা ছিল ইউরোপের অন্য সব নব্যপ্রস্তরযুগীয় সমাজ থেকে একেবারে আলাদা, যেখানে বংশপরিচয় আসত পুরুষের দিক থেকে। এই প্রসঙ্গে প্রত্নতাত্ত্বিক বেঞ্জামিন আরবাকালের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, যদি ব্যাপারটা উল্টো হতো, মানে পুরুষরা বাড়িতে থাকত আর মেয়েরা বাইরে থেকে এসে পরিবারে যোগ দিত, তাহলে আমরা কি এক মুহূর্তের জন্য এটাকে পিতৃতন্ত্র বলতে দ্বিধা করতাম? এই প্রশ্নটা আমাদের বাধ্য করে এটা ভাবতে যে আমরা ইতিহাসকে নিজেদের অজান্তেই কোনো নির্দিষ্ট ছাঁচে ফেলে দেখি কিনা। চাতালহুয়ুকের এই গল্পটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে দেয়, অতীতকে আমরা যতটা সরল ভাবি তা আসলে ততটা সরল নয়। ডিএনএর মতো আধুনিক প্রযুক্তির কল্যাণে আমরা এখন ইতিহাসের এমন সব পাতা খুলতে পারছি যা আগে ছিল কল্পনারও বাইরে। কে জানে, মাটির নিচে হয়তো এমন আরও কত গল্প চাপা পড়ে আছে যা আমাদের মানব সভ্যতা সম্পর্কে ধারণাকে পুরোপুরি বদলে দেওয়ার অপেক্ষায়।